৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা নিজামীর আপিলের চূড়ান্ত রায়, মৃত্যুদণ্ড বহাল, ৩টি অভিযোগে দেওয়া হলো সাজা। নিজামীর ফাঁসির রায় বহালের খবরে গণজাগরণ মঞ্চের উল্লাস, অন্য অপরাধীদের মতো রায় দ্রুত কার্যকরের দাবি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অন্তত ২০ আত্মঘাতী সদস্য সক্রিয়, তথ্য পুলিশের। গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচন কমিশন ও সরকার মিলে গণতন্ত্রকে হত্যা করেছে, অভিযোগ বেগম জিয়ার। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের আশ্বাস। এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিএনপি জামাতের ষড়যন্ত্র আর চলতে দেয়া যায় না, আওয়ামী লীগের জনসভায় নেতারা। শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। সুপ্রিম কোর্টে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি আমাদের সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তিনি কিছুক্ষণ আগে আদালত থেকে বের হয়েছেন। আমরা এখন সংক্ষেপে তার কাছ থেকে মূলত রায়ের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। স্যার, আমরা আবার একটু জানতে চাচ্ছিলাম যে রায়ের প্রতিক্রিয়ায় কি হয়েছে এবং রায়টা কি হয়েছে। রায়ে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে। রায়ে যে আমাদের প্রত্যাশা ছিল যে তার চরম দণ্ড তাকে দেওয়া হবে, সেটা দেওয়া হয়েছে। সেই জন্য আমরা অন্ততপক্ষে স্বস্তি অনুভব করছি। একটা কথায় যদি আবার 8টি অভিযোগ ছিল, 4টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড ছিল এবং 4টি অভিযোগে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। আজকে আপিল বিভাগ কি রায় দিয়েছে? আপিল বিভাগ 8টির ভিতরে 3টি অভিযোগের থেকে তাকে অব্যাহতি দিয়েছে, আর বাকি 5টা অভিযোগে তার যে দণ্ড ছিল ট্রাইব্যুনালে সেটাকে বহাল রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেল দর্শক যদি বলার চেষ্টা করেছেন, অ্যাটর্নি জেনারেল যেটি জানিয়েছেন যে তারা রাষ্ট্রপক্ষ থেকে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে জামায়াতের নেতা, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং আল বদরের নেতা হিসেবে মতিউর রহমান নিজামী 1971 সালে যে গণহত্যা চালিয়েছিল, অর্থাৎ বদর বাহিনী গঠন করে মানবতা বিরোধী অপরাধ যে সংগঠন করেছিল, সেই অপরাধের দায়ে আসলে নিজামীর একমাত্র সাজা মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল। যার কারণেই আজকে সুপ্রিম কোর্ট সব দিক বিবেচনা করেই এই রায়টি ঘোষণা করেছেন এবং তারা বলার চেষ্টা করেছেন যে দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে, অর্থাৎ আজকে আপিল বিভাগ যে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, অর্থাৎ নিজামীর মৃত্যুদণ্ডের রায়টি বহাল রাখলেন, সেই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মামলাটি যখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসে এবং দীর্ঘ সময় ধরে এই মামলার পেপার বুক তৈরি থেকে শুরু করে সাক্ষীর যে সাক্ষ্যগুলো পর্যালোচনা করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেগুলো পর্যালোচনা করে দেখেছেন, অর্থাৎ নিজামীর বিরুদ্ধে 26 জন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছিলেন। সেই সাক্ষীর জবানবন্দিগুলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মূলত পড়ে শোনানো হয়েছে এবং আদালত দীর্ঘ 12 কার্য দিবস, অর্থাৎ আসামি পক্ষই মূলত 10 কার্য দিবস শুনানি করে নিজামীর পক্ষে এবং রাষ্ট্রপক্ষ 2 কার্য দিবস নিজামীর বিরুদ্ধে শুনানি করে এবং দীর্ঘ শুনানির পরে মূলত গত 8 ডিসেম্বর নিজামীর মামলাটির আপিল শুনানি শেষ হয় এবং আজকে রায়ের দিন ধার্য ছিল সকাল 9টায়। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এজলাসে বসেছেন এবং বসার পরে অর্থাৎ এর 3 মিনিটের মতো বিভিন্ন কাগজপত্র অর্থাৎ মামলার নথিপত্র পর্যালোচনা করে এবং 4 বিচারপতি সম্মত হয়ে নিজামীর মৃত্যুদণ্ডের রায়টি বহাল রাখলেন এবং নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে আদালত যেটি বলার চেষ্টা করেছেন যে ট্রাইব্যুনাল যে 4টি অভিযোগে ফাঁসির দণ্ড দিয়েছিলেন, এর মধ্যে একটি অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা সহ বেশ কয়েকটি অভিযোগে নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখা হয়েছে এবং যাবজ্জীবন, যেটা আমরা এখন আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তিনি আসলে বের হয়েছেন, অর্থাৎ নিজামীর আইনজীবী তিনি বের হয়েছেন। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি আমাদের সংক্ষেপে যতটুকু পারা যায় তিনি আমাদের প্রতিক্রিয়া জানাবেন। স্যার, আমরা সরাসরি সম্প্রচারে আছি। আপনি যদি নিজামীর মামলার প্রধান আইনজীবী ছিলেন, তো সংক্ষেপে এই রায়ের প্রতিক্রিয়া আপনি কি বলবেন? আমরা আইনজীবী, আইনের বিধান মোতাবেক এই মামলার সাক্ষ্য প্রমাণ
আমরা আদালত উপস্থাপন করে বলেছে যে এই মামলার যে সাক্ষ্য দিয়েছে তা সাজানো সাক্ষ্য, এবং এই মামলার প্রধান আসামি যারা ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর লোক, তাদেরকে বিচার না করে মাফ করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে নিজামী সাহেবকে সহযোগী আসামি হিসাবে তার সাজা হতে পারে না, আর সাজা যদি হয়ও সহযোগী হিসাবে তাহলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে না। এটাই আমাদের বক্তব্য ছিল, কিন্তু মাননীয় আদালত কী কারণে আমাদের সেই বক্তব্য খণ্ডন করে ফাঁসির আদেশ 3টা চার্জে ফাঁসির আদেশ বহাল রেখেছেন। সেটা মামলার রায় দেখে পর্যালোচনা করে আমরা পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত দেব। স্যার, পরবর্তী প্রক্রিয়া তো রিভিউ। আসলে আপনারা গতকালকে যেটি বলেছিলেন যে রায় যদি সর্বোচ্চ সাজা বহাল থাকে তাহলে তার রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ আছে, তো আপনারা এখন পর্যন্ত রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছেন? এটা তো আমরা তো লয়ার, আমার ক্লায়েন্ট নিজামী সাহেব যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেইভাবেই করব। এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার না। দর্শক, মতিউর রহমান নিজামীর যে প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তিনি যেটি বলার চেষ্টা করেছেন, তারা আশা করেছিলেন যে এই মামলায় যে সাক্ষ্যগুলো নিজামীর বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই সাক্ষ্যগুলো আসলে সাজানো সাক্ষ্য ছিল, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে 1971 সালে মতিউর রহমান নিজামী যদি সহযোগী বাহিনী হিসেবে অর্থাৎ পাকিস্তানের সহযোগী হিসাবে যদি কোনো অপরাধ করেও থাকে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার মতো আসলে কোনো যথোপযুক্ত প্রমাণ ছিল না, যার কারণে হয়তো নিজামীর সর্বোচ্চ সাজা থেকে কমে আসার তারা একটা আশা করেছিলেন। তো আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায়টি দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ রায় তারা মেনে নিয়েছেন। এখন যে রায়ের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া, রায়টি রিভিউ করার সুযোগ রয়েছে, অর্থাৎ আজকে আপিল বিভাগের যে রায় সেই রায়টি পূর্ণাঙ্গ আকারে বের হওয়ার পরে এর পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করার বিধান রয়েছে। তো খন্দকার মাহবুব হোসেন যেটি বলেছেন যে যদি আসামির পরিবার বা আসামি তাকে নির্দেশনা দেন যে রিভিউ করবেন তাহলে তাদের পক্ষ থেকে রিভিউ করা হবে। তো বলা চলে যে উভয় পক্ষের প্রতিক্রিয়া আসলে আপনারা শুনলেন। রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, আসামি পক্ষ ক্ষুব্ধ, এবং আসামি পক্ষ রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। তো বলা চলে যে মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে যেতেই হচ্ছে। এখন পর্যন্ত আসলে মতিউর রহমান নিজামীর আপিলের যে চূড়ান্ত রায়, সেই রায়ের সর্বশেষ খবর। ফাতিলা। 71-এর মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহালের বিস্তারিত খবর জানাচ্ছিলেন হাইকোর্ট থেকে আফজাল হোসেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান বলেছেন, এ রায় প্রমাণ করে যুদ্ধাপরাধীদের ঘৃণ্য অপরাধের অভিযোগগুলো যথাযথভাবেই তদন্ত হয়েছে। ঠিকভাবে তদন্ত হয়েছে বলেই অপরাধগুলো প্রমাণ করতে সহজ হয়েছে। তদন্ত সঠিক হয়েছে, প্রসিকিউশনও সঠিক হয়েছে এবং বিচার কার্য সঠিক। পাবনা ক্ষেত্রে যেগুলো মৃত্যুদণ্ড হয়েছে আমরা দেখবেন 2টা মামলায় তার প্রত্যক্ষ পরোক্ষভাবে তার উপস্থিতি কোনো না কোনো জায়গায় ছিল। চার্জেও যেভাবে উঠে এসেছে, কথাটা এসছে কমপ্লিসিটি অ্যান্ড পার্টিসিপেশন অ্যান্ড ফ্যাসিলিটেটিং দি কমিশন অফ ক্রাইম, এই কথাগুলো এসছে। এইটা হলো সবই হলো উপস্থিতি উনি ছিলেন কোনো জায়গায়, কোনো ছিলেন না, কিন্তু সেটা বিচার্য বিষয় নয়। উনি যে অঙ্গ সংগঠন ছাত্র হিসাবে করেছেন, আলবদর আলসাম সৃষ্টি করেছেন, এটা প্রমাণিত। এদিকে আপিল বিভাগে যুদ্ধাপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নেন তারা। 9:30টার দিকে চূড়ান্ত রায় ঘোষণার পরপরই মিছিল বের করেন তারা। মিছিলটি আশেপাশের কয়েকটি সড়ক ঘুরে আবারও প্রজন্ম চত্বরে এসে শেষ হয়। একের পর এক রায়ে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়ায় শহীদদের আত্মার শান্তির পাশাপাশি গোটা জাতি স্বস্তি পাচ্ছে বলে মন্তব্য করেন মঞ্চের নেতাকর্মীরা। তবে জাতিকে পুরোপুরি কলঙ্কমুক্ত করার জন্য যত দ্রুত সম্ভব অপরাধীদের ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। লড়াই করে জিততে চাই, বাজার যেখানে লড়াই 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 চাই, কোনো দাবি নাই।
দীর্ঘদিনের মানুষের ৪৫ বছরের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান হলো এবং এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আমাদের ন্যায় বিচারের দাবি নিয়ে আমরা যে দীর্ঘদিন ধরে রাজপথে আছি, সেই ন্যায় বিচার আমরা পেলাম এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে এদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আর কোনো দেরি না করে অবিলম্বে এই মতিউর রহমান নিজামীর রায় কার্যকর করবার দাবি জানাচ্ছি আমরা। নিজামীর এ মামলার নিষ্পত্তির মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের ষষ্ঠ কোনো মামলার আপিল নিষ্পত্তি করা হলো। এক নজরে দেখে নেব প্রথম থেকে এ মামলার বিচার প্রক্রিয়া। 2014 সালের 29 অক্টোবর জামায়াতের এই নেতাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয় 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে পাবনার বাউশকারী সহ 3টি গ্রামের প্রায় 450 জনকে হত্যা, করমজা গ্রামের 9 জনকে হত্যা ও 1 জনকে ধর্ষণ, ধুলাউড়ি গ্রামের 52 জনকে হত্যা, সবশেষ আলবদর বাহিনীর প্রধান হিসেবে বুদ্ধিজীবী হত্যার নির্দেশনা ও পরিকল্পনার মোট 4টি অপরাধের দায়ে নিজামীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া পাবনার জিলা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা কসিবউদ্দিনকে হত্যা, ঢাকার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্রে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পাবনার বৃষালিখা গ্রামে 1 জনকে হত্যা এবং নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলে আটক রুমি বদি জুয়েল সহ কয়েকজনকে হত্যার পরিকল্পনার দায়ে এই আলবদর নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এসব অভিযোগ থেকে খালাস চেয়ে 2014 সালের 23 নভেম্বর আপিল করেন নিজামী। নিজামীর আইনজীবীরা মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন জানালেও যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে কোনো আপিল করেননি। 2010 সালের 29 জুন এই যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির অন্তত 20 জন আত্মঘাতী সদস্যের সন্ধানে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটাতে দেশের বিভিন্ন স্থানে এই জেএমবি সদস্যরা আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। এই জঙ্গি সদস্যের বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে গত 1 মাসে পৃথক অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে জঙ্গি সংগঠন জেএমবির 10 জন সক্রিয় সদস্য। এর মধ্যে 1 জন পুলিশের উপর হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে। আর গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের রিমান্ডে এনে টানা জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গুরুত্বপূর্ণ গোপন নথিপত্রের রহস্য উন্মোচনে কাজ করছে গোয়েন্দা পুলিশের বিশেষ দল। তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি। এর মধ্যে কিছু আমরা তথ্য পেয়েছি, তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি এবং সেই প্রেক্ষিতে আমাদের অপারেশনও চলছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্তত 20 জন বিপজ্জনক জেএমবি সদস্য তথ্য পেয়েছে পুলিশ, যারা দেশের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি রাজশাহীর বাকমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে নিহত জেএমবি সদস্য তাদেরই একজন। 2-4 জন হাতে গোনা মানুষ তারা আত্মাহুতি দিতে চায়। তাদের যে সর্বশেষ আস্তানাটা আছে, সেই আস্তানাটা গুড়িয়ে দেওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই। এদিকে ইসলাম প্রতিষ্ঠান নামে যেসব জঙ্গি সদস্য আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারা ভুল পথে পরিচালিত হচ্ছে বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। ইসলাম ধর্ম মতো আত্মহত্যা মহাপাপ, এটাকে আল্লাহ রসুল এবং ইসলাম সমর্থন করে না। যারা এদিকে যাচ্ছে তারা ভুল পথে পা দিয়েছে, তাদেরকে ফেরত আসা দরকার। পুলিশ কর্মকর্তাদের মতে আত্মঘাতী জঙ্গি সদস্যরা পুলিশকে বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বনের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সচেতন হয়, তাদের গ্রেপ্তারে ব্যাগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, দেশীয় চিনি শিল্প বাঁচাতে আমদানির উপর ভ্যাট আরোপের সিদ্ধান্তে ব্যবসায়ীদের সন্তোষ, সুনির্দিষ্ট নীতিমালার তাগিদ সংশ্লিষ্টদের। ক্ষমতাসীন দলের অধীনে কখনো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন মিলে গণতন্ত্রকে হত্যা করেছে। 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। আলাপ আলোচনা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট দূর করে অবিলম্বে নির্দলীয়ভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান বেগম জিয়া। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। সবশেষ 2012 সালের পর প্রায় 3 বছর বাদে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন।
দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে এর দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত এ সমাবেশে বেগম জিয়া সহ অন্যান্য শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। তারা কোনো বৈধ সরকার নাই, সেজন্য তারা যে কাজগুলি করছে সবই কিন্তু অবৈধ এবং অসাংবিধানিক। আপনারা দেখেছেন যে বড় বড় প্রজেক্ট নেওয়া হয় কিসের জন্য? এই লুটপাট করার জন্য। 2014 সালের 5 জানুয়ারির জাতীয় নির্বাচন সহ পরবর্তীতে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। অথর্ব নির্বাচন কমিশন এই আর আওয়ামী লীগ মিলে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যার জন্য আমরা শান্তিপূর্ণভাবে প্রতি বছর 5 জানুয়ারি পালন করতে চাই গণতন্ত্র হত্যা দিবস হিসেবে। আলাপ আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন। এই আওয়ামী লীগের অধীনে কোনোদিন কি জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে? হবে না। আসুন সংলাপ করে আলোচনা করে আর মধ্যে দিয়ে একটা সমাধান বের করে আনি, গণতন্ত্র আনি। একটু জোর করে ক্ষমতায় বসে আছে, যে দায়িত্ব তাদের নির্বাচনের ব্যবস্থা করা। সমাবেশ থেকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি জামাতের ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না। জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডির রাসেল স্কয়ারে সমাবেশে আওয়ামী লীগ নেতারা একথা বলেন। এ সময় শান্তিপূর্ণ রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়। সজল দাসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানিম মেহেদি। দশম জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর পূর্তিতে 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করল আওয়ামী লীগ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশের বিপরীতে বঙ্গবন্ধু এভিনিউ ও রাসেল স্কয়ারে পাল্টা সমাবেশ করে তারা। জানান দেয় রাজপথে নিজেদের অবস্থান। বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে আওয়ামী লীগ নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বিএনপিকে শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান। ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র চলতে দেওয়া যায় না। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, মুক্তিযুদ্ধের শহীদদের অপমান করে, তারা বুদ্ধিজীবী সম্পর্কে কটাক্ষ করে, তারা দেশ এবং জাতির শত্রু। এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতেই হবে। অবিলম্বে আপনাদের দল থেকে এই পাকিস্তানি খালেদাকে আপনারা অব্যাহতি দিয়ে দলকে নতুনভাবে ঢেলে সাজান, তাহলে বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে একটি বিরোধী দল হিসেবে আপনাদের ভাবতে পারবে। আজকে আমরা করছি গণতন্ত্রের বিজয় দিবস, আর উনি করছেন বিলাপ দিবস। উনি এখন বিলাপেই আছেন, ওনার আর বিজয়ের মুখ দেখা লাগবে। শেখ হাসিনা স্বাধীন বাংলাকে সুরক্ষিত করেছেন। যদি তিনি নির্বাচন করতে ব্যর্থ হতেন, তাহলে এই দেশ আবার রাজাকারের দেশে পরিণত হতো। আসুন শান্তিপূর্ণ রাজনীতি, রাষ্ট্রনীতি এগিয়ে নিয়ে যায়। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে একটি জীবন হত্যা করার কোনো প্রয়োজন হবে না। অপরদিকে ধানমন্ডির রাসেল স্কয়ারে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, সঠিক সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার ভাবে বোঝা যায় আপনি নির্বাচন করবেন, কারণ আপনি বলেছেন আন্দোলনের মধ্যে দিয়ে নয়, নির্বাচনের মধ্যে দিয়ে আপনি সরকারের পতন ঘটাবেন। বেগম খালেদা জিয়া, আমরা ওই দিনটির জন্য আসছি। আপনার অবস্থা এবারের মেয়র ইলেকশনের মতো হবে, আমরা আবার বিপুল ভোটে বিজয়ী হবে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সুরঞ্জিত সেনগুপ্ত সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণের কাজ 2018 সালের ডিসেম্বরে শেষ হলেও পুরো প্রকল্প শেষ হতে 2020 সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 28,793 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। এতে এ প্রকল্পের প্রায় 8,000 কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়ল। পদ্মার বুকে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ চলছে জোরেশোরেই। ইতোমধ্যেই অনেক দূর এগিয়েছে সেতুর মূল পাইলিং এর কাজও। 2018 সালের ডিসেম্বরের মধ্যেই 6.15 কিলোমিটারের মূল সেতু নির্মাণ কাজ শেষ করতে বদ্ধপরিকর এই কর্মযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। সেতু নির্মাণে আর্থিক যোগান সচল রাখতে মঙ্গলবার একনেক সভায় প্রায় 8,000 কোটি টাকা ব্যয় বাড়িয়ে এ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়। ফলে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় 20,507 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ালো 28,793 কোটি টাকায়। এই প্রকল্পটি আমাদের আজকে দ্বিতীয়বার সংশোধনী করতে হয়েছে। এই প্রকল্পে আমাদের ব্যয় হবে 28,793 কোটি টাকা। মূল সেতুতে বাড়ে না, রিভার ম্যানেজমেন্টে বেড়েছে 5,000 কোটি টাকার মতো। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রকল্পের ব্যয় বাড়লেও চায়না ব্রিজকে দেয়া মূল সেতু নির্মাণ কাজের ব্যয় বাড়েনি। এ সময় আভাস দেয়া হয় 2018-তে মূল সেতু নির্মাণের কাজ শেষ হলেও সেতু সংশ্লিষ্ট অন্যান্য কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগতে পারে। এই প্রকল্পের 5টা কম্পোনেন্ট আছে। ট্রেন চলবে, এই প্রকল্প দিয়ে গাড়ি ঘোড়া চলবে, এরপরে রাস্তাঘাট তৈরি করা হবে, ফেরি আমরা যে জায়গা ছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। অনেক কাজ, মূল কাজ যেটা আছে সেতু প্রকল্পটি 18 সালে শেষ করা হবে। আর বাকিটা বিভিন্ন কাজ থাকবে, সেগুলো আমরা ধরে রাখছি যেগুলো হয়তো 20 পর্যন্ত যাবে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থ বছরের 17তম একনেক সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে 33,185 কোটি টাকা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া 2 পর্বের বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতে 28টি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। গতকাল রাজধানীর রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেল পরিচালনা কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রী মুজিবুল হক। মন্ত্রী জানান, ইজতেমার প্রথম পর্যায়ে 8 থেকে 10 জানুয়ারি এবং দ্বিতীয় পর্যায়ে 15 থেকে 17 জানুয়ারি 28টি করে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এছাড়া সব আন্তনগর, মেল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে 20টি অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। নিজামীর আপিলের চূড়ান্ত রায়ের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মৃত্যুদণ্ড আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে বহাল রাখলেন। তার এগেইনস্টে প্রথম অভিযোগ ছিল যে 3টিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, সে 3টি হলো, একটি হলো আপনার 2 নম্বর চার্জে, সেটা ছিল আপনার ধুলাউড়ি গ্রামে গিয়ে সেখানে বেশ কিছু লোককে হত্যা করা এবং নারী নির্যাতন করা। সেই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং সেই মৃত্যুদণ্ড আপিল বিভাগ আজকে বহাল রাখলেন। আর মৃত্যুদণ্ডের অন্য 3টি চার্জে ছিল, চার্জ নাম্বার 6-এ, চার্জ নাম্বার 4-এ ছিল করমচা গ্রামে গিয়ে হত্যা করা। সেখানে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এই আপিল বিভাগ সেখানে তাকে খালাস দিয়েছেন। অর্থাৎ 4টি মৃত্যুদণ্ডের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 4টি অভিযোগে, তার একটিতে তাকে খালাস দেওয়া হয়েছিল করমচা গ্রামে। আর বাকি 3টি চার্জে যেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটা একটা হলো আপনার এই চার্জ নাম্বার 7, চার্জ নাম্বার 6 ধুলাউড়ে গ্রামে, সে কিন্তু লাইভ দেওয়া হয়েছে। চার্জ 2-তে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনাল সেটা কনফার্ম করা হয়েছে বাউসগাড়ি গ্রামে। আর চার্জ 6-এ চার্জ নাম্বার 8-এ বদি রুমি আজাদ নাখালপাড়ায় তাদেরকে যে নির্যাতন করা হয়েছিল
এবং নির্যাতনের পরে তাদেরকে আর পাওয়া যায়নি, নিখোঁজ তারা ছিলেন এবং ধরে নেওয়া যায় তাদেরকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের জন্য তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল ট্রাইব্যুনাল। না কি লেখেছে? আমি 2, 4, 6, 8 2, 4, 6, 8 চার ছাড়াতে দিছে। চারটি চার্জ নাম্বার 2, 6, 8 and 16 8 and 16 এই চারটি চার্জে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল। না এটা 16 হ্যাঁ, এবং 2, 4, 6, 16 2, 4, 6, 16 হ্যাঁ 2, 4, 6 and 16 এতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল। তার ভিতরে একটিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর বাকি 3টিতে তাকে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এবং এই মৃত্যুদণ্ড বহাল রাখার পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হলো এবং এই মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি শুধুমাত্র এখন যদি রিভিউ ফাইল করেন, রিভিউর ফলে যা হবে তার সাবজেক্ট টু দি জাজমেন্ট অফ রিভিউ তার মৃত্যুদণ্ড পরবর্তী সময়ে কার্যকর করা হবে। আমি সবচেয়ে স্বস্তি অনুভব করছি যে বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে তার যে ভূমিকা, তার যে দায় দায়িত্ব সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরিপ্রেক্ষিতে আজকে জাতি একটি স্বস্তি অনুভব করছে, বুদ্ধিজীবীর পরিবারগুলো আজকে স্বস্তি অনুভব করছে এবং আমরা ন্যায় বিচার পেয়েছি বলে স্বস্তি অনুভব করছি। মাস্টারমাইন্ড এবং কমান্ডিং পজিশন এই আইনে যারা নাকি সরাসরি করেছে এবং পাক বাহিনীর সাথে সহযোগিতা করেছে উভয়টি অপরাধ এবং এই অপরাধের প্রাথমিক দণ্ডই হলো মৃত্যুদণ্ড। কাজেই ট্রাইব্যুনালও সঠিকভাবেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং আপিল বিভাগও এই মৃত্যুদণ্ড বহাল রেখে আজকে সমস্ত জাতির এবং যারা নাকি বিচার প্রার্থী তাদের প্রত্যাশা পূরণ করেছেন। স্যার, মতিউর রহমান নিজামী প্রায় 5 থেকে 6 বছর আগে তিনি বলেছেন যে এই জামাত ইসলামী নেতা যারা এমপি মন্ত্রী হয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধে কোনো অভিযোগ প্রমাণ করা যাবে না, সম্ভব না, সেটা বলেছেন। আজকে এই যে নিজামীর এই রায়ের পরে এবং তাদের 3 জনের ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাহলে কি নিজামীর সেই কথাটি আর সত্য থাকে? অবশ্যই সত্য না। উনি যে বলেছেন যে জামাত ইসলামীর নেতারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত তাদের করা যায় না, এই যে দম্ভক্তি উনি করেছিলেন সেটা আজকে মিথ্যা প্রমাণিত হলো এবং আজকে এই রায়টি সর্বোচ্চ আদালতের রায় এবং এই রায়ের আগে ট্রাইব্যুনালে বিস্তারিতভাবে সাক্ষী সাবুত পর্যালোচনা করে তাকে এই দণ্ড প্রদান করা হয়েছে। একটি দলের 4 জন নেতার যখন শাস্তি হয়ে যায় তখন তো আমরা এখানে বলতেই পারবো যে একটি আসলে যুদ্ধ অপরাধী একটি দলকে নিয়ে এই দেশে কোনো এক সময় সরকার গঠিত হয়েছিল, এই বিষয়ে যদি আপনি এটা তো ঐতিহাসিকভাবে আজকে সত্যি বলে প্রমাণিত হয়েছে যে তাদের নিয়ে যেই মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেই মন্ত্রিসভা ছিল যুদ্ধ অপরাধীদের দ্বারা কয়েকজন সংযোজন করে সেই মন্ত্রিসভা গঠিত হয়েছিল। হত্যা, উস্কানি, প্ররোচনা সবটাই তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। স্যার, আরেকটা বিষয় যে মতিউর রহমান নিজামীকে জামাত নেতা মতিউর রহমান নিজামী চূড়ান্ত রায়ের পর সাংবাদিকদের ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিশ্ব ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুসল্লিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক ইজতেমা মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা মুসল্লিদের থাকা সহ সার্বিক ব্যবস্থাপনার খোঁজ খবর নেন। ইতিমধ্যে 90% কাজ শেষ হয়েছে বলে মন্ত্রীদের জানান সংশ্লিষ্টরা। প্রায় 160 একর এলাকা জুড়ে সামিয়ানা টানানোর কাজ শেষ হয়েছে। এছাড়া বিদেশি মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তুরাগে অস্থায়ী 7টি সেতু নির্মাণ করা হয়েছে।
আমাদের এই জামায়াতটা যাতে সুন্দর মতো হয় সেজন্যই আমাদের আজকের এখানে আসা, এবং আমি মনে করি এই আল্লাহর রহমতে এই জামায়াতটা সুন্দরভাবে হবে। আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা মনে করি আমরা আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সবাই তৎপর আছে। আমি নির্ভরতার সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে অবশ্যই আমরা এটা সুন্দরভাবে সফল হবে। সময় সংবাদে আরো থাকছে, রাজশাহীতে কমিউনিটি ক্লিনিকে হঠাৎ করে কমে গেছে ওষুধের সরবরাহ, অস্বীকার জেলা সিভিল সার্জনের। চট্টগ্রামে কলহের জেরে 11 বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক প্রতিবেশী রনি আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, নগরের বাইজিদ এলাকার দিদার কলোনিতে বাবা মায়ের সঙ্গে থাকত শিশু আজিম। গতকাল আজিমের বাবা মা কাজ থেকে ফিরে ঘরের ভেতর তার রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত অস্ত্র উদ্ধার করা হয়। পরে আজিমের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী রনি আক্তারকে আটক করলে সে হত্যার দায় স্বীকার করে। এই হুতরে দুশ্মনীকারী হুতরে অনগা ঘরে মানুষ ঢুকি হুতরে শেষ করে এলেছে ভাই একলা ঘরে ভাই বাইরে বাইরে কেউ তো আসিল না ভাই। লেখাপড়া ভালো ছিল এবং কারোর সাথে কোনোদিন ব্যাধি না, আমরা যেখানে দেখতো মামা ছাড়া কোনো কথা বলতো না। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছি, এই আশেপাশে যেহেতু কলোনি ঘনবসতি, সবাইকে জিজ্ঞাসাবাদের পরে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি যে কারা এই ঘটনার সাথে জড়িত। দেশীয় চিনি শিল্পকে বাঁচাতে আমদানির উপর 15% ভ্যাট আরোপের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। পাশাপাশি মিলগুলো আধুনিকায়নের উপর জোর দেন তারা। এছাড়া আমদানিতে সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন বলে মনে করছে চিনি শিল্প কর্পোরেশন। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। দেশে খাদ্যপণ্য উৎপাদন সহ বিভিন্ন কাজে প্রতি বছর চিনির চাহিদা রয়েছে প্রায় 15 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে দেশীয় কারখানাগুলো প্রতি বছর 1,20,000 মেট্রিক টন চিনি উৎপাদন করে, কিন্তু আমদানি করা চিনির ফলে তা অবিকৃত থেকে যায়। এই অবস্থায় আমদানিতে ভ্যাট আরোপ করায় দেশীয় চিনির দাম বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। মেল যেটা বাড়াইছে সরকার, ও ট্যাক্সের উপরে আরো 100 টাকার মতো বাড়বে। যে বুঝতেছে না এটা আখের চিনি ভালো, সে কেজিতে 10 টাকা বেশি হলেও খাইব। এদিকে ভ্যাট আরোপ করার আগেই রাজধানীর চিনির পাইকারি বাজারে প্রতি কেজি চিনির দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রায় 42 টাকা। তবে ব্যবসায়ীরা জানান, বাজার স্থিতিশীল পরিবেশ সহ দেশীয় শিল্প রক্ষায় আরো বৃদ্ধি করতে হবে ভ্যাটের পরিমাণ। এছাড়া মিলগুলোর আধুনিকায়ন করে বাড়াতে হবে উৎপাদন। বাজার ভালো আমাদের জন্য সমস্যা, বাজার কমলেও আমাদের জন্য সমস্যা। একই পর্যায়ে থাকুক, এটা আমরা চাই। যে ট্যাক্স গভর্নমেন্ট ইম্পোজ করেছে আরো করা উচিত। আমদানিকৃত চিনির পাল্লা দিয়ে টিকাটা অসম্ভব। যে কলগুলি আছে সেগুলো অনেক পুরাতন, মেশিনারিজগুলি চেঞ্জ করে আরো উৎপাদন ক্ষমতাগুলি বাড়ানো হয়, তাহলে আপনার লাভবান হবে। অপরদিকে চিনি শিল্পের উন্নয়নে গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ এবং ব্যক্তিকেন্দ্রিক মুনাফা কমাতে আমদানি ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালা দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। অন্যান্য পণ্যের সাথে চিনির প্রাইসটা একটু সহনীয় পর্যায়ে থাকা বাঞ্ছনীয়। ডেফিনেটলি এটা নীতিমালা থাকা উচিত। কেন টাকার দরকার, যে বাংলাদেশে কি পরিমাণ চিনির প্রয়োজন, সেই ক্ষেত্রে চিনি শিল্পের প্রতিষ্ঠানগুলো দ্বারা কত আসতে পারে এবং আমদানি কত হতে পারে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যতই দিন যাচ্ছে ততই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর। শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী দর্শনার্থীদের পদচারণা বাড়ছে মেলা প্রাঙ্গণে। বিক্রির পরিমাণ এখনো আশানুরূপ না হলেও সপ্তাহ ব্যবধানে বদলে যেতে পারে এই চিত্র, জানিয়েছেন দোকানিরা। এছাড়া মেলার পরিবেশ ও আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীতে চলছে 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ই জানান দিচ্ছে মেলার ব্যস্ততা। দিন যতই যাচ্ছে শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। খুবই ভালো লাগছে, আমি প্রথম দিন আসলাম,
এসেই কয়েকটা দোকান ঘুরে এই দোকানে আসলাম, ভালো লাগছে, পছন্দের জিনিস আছে। ঘুরতে খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, দোকানে বিভিন্ন স্টল ঘুরেছি, অনেকদিন নিয়ে আসছি, অনেক মজা লাগছে, ভালো ভালো জিনিস এসেছে, দেখলাম, আবার আসবো। আয়োজন ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি থাকলেও বিক্রি এখনো আশানুরূপ নয় বলে জানিয়েছেন বিক্রেতারা। ভোক্তাদের যে আগ্রহটা মানে ভিড়টা থাকবে সেটা আমাদের কাছে সন্তোষজনক নয় আর ক্রেতা হিসেবে অনেকে কম আসতেছে, বাট ভিজিটর অনেক বেশি। আশা করছি আমাদের 10 তারিখের পরে আমাদের সেল বাড়বে। মেলার সার্বিক নিরাপত্তা রক্ষায় ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুরা মেলাটাই আমাদের নিরাপত্তার চাদরে ঢাকা, পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে। পাশাপাশি আমাদের মেলা অভ্যন্তরে 104টি সিসি ক্যামেরা আছে, ওয়াচ টাওয়ার আছে, যা দ্বারা অপরাধীকে আমরা শনাক্ত করতে পারি। এবারের বাণিজ্য মেলাকে মোট 4টি সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে 3টি সেক্টরে রয়েছে দেশি পণ্য আর একটিতে রয়েছে বিদেশি পণ্যের স্টল। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে কমিউনিটি ক্লিনিকগুলো হঠাৎ করেই কমে গেছে ওষুধের সরবরাহ, এতে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা গ্রহণকারীরা। আর স্বাস্থ্য সহকারীরা বলছেন ওষুধ না থাকায় সুস্থ থাকার পরামর্শ দিয়ে সেবা দেওয়ার কাজ করছেন তারা। তবে জেলা সিভিল সার্জনের দাবি নিয়মিতভাবেই ওষুধ সরবরাহ করা হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। 1998 সালে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতি 6000 মানুষের জন্য প্রতিষ্ঠিত হয় কমিউনিটি ক্লিনিক। এখানে রক্তচাপ, প্রসাব, রক্ত পরীক্ষা, বাচ্চাদের 10টি ও মহিলাদের 5টি টিকা, গর্ভকালীন স্বাস্থ্যসেবা সহ সাধারণ রোগ নিরাময়ে সেবা দিচ্ছে ক্লিনিকগুলো। এখানে বিনামূল্যে দেওয়া হয় 30 ধরনের ঔষধ, কিন্তু রাজশাহীর ক্লিনিকগুলোতে শীতজনিত রোগের ওষুধ পাচ্ছেন না রোগীরা। ডাক্তারদের কাছে গেলে ওরা ওষুধ লিখে দেয়, সরকারি ক্লিনিকে গেলে তো ওষুধ দেয় না। তো আমরা তো কৃষক লোক, আমার তো কোনো ইয়ে নাই, আমরা যদি যাইতে বলে ওষুধ ভালো ওষুধ নাই, ক্লিনিকে খুব কমই যায়, ওই ওষুধ দেয় বা বাড়িতে কিনে খেতে হয়, তো বাইরে চিকিৎসা করি আমরা। স্বাস্থ্য সহকারীরা বলছেন প্রতি 1.5 মাসে 1 কার্টুন ওষুধ দেওয়া হলেও আগস্টের পর থেকে সরবরাহ কমে যাওয়ায় সমস্যা বেড়েছে। ওষুধের সাপ্লাই আসছে না, তাহলে দিবে কি করে? ধার করা ওষুধের মতন ওই দারুসা মেডিকেল থেকে কিছু নিয়ে আসে ওই একটু একটু করে দিয়েছে, থামানো হয়েছে। তবে জেলা সিভিল সার্জনের দাবি ওষুধ সরবরাহ নিয়মিত হচ্ছে। ওষুধের কোনো আইটেম যদি ঘাটতি হয়, তো আমরা পার্শ্ববর্তী যদি কোনো কমিউনিটি ক্লিনিকে সেই আইটেমটা থাকে সেখান থেকে আমরা ওটা দিয়ে কভার করি, এবং সেখানেও যদি কভার না হয় তাহলে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে অথবা সিভিল সার্জন ডিআরএস থেকে আমরা এটা দিয়ে কভার করি। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী রাজশাহী জেলায় 233টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। গড়ে প্রতিদিন এই সব ক্লিনিক থেকে সেবা নিচ্ছে 25,000-এরও বেশি মানুষ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। সে সময় দেশটির রিয়াংগাং প্রদেশের পরমাণু পরীক্ষা কেন্দ্রের পাশে প্রায় 12 মাইল এলাকা জুড়ে 5.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এই পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। সে সময় উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। 2006 সালের পর এ নিয়ে চতুর্থবারের মতো পরমাণু ক্ষেপণাস্ত্র চালালো উত্তর কোরিয়া। এদিকে পারমাণবিক পরীক্ষার তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান। সংবাদ মাধ্যম BBC জানায় জরুরি মন্ত্রিসভার বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে জাপানি মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি আলোচনায় ডাকা হয়েছে বেশ কয়েকজন মন্ত্রীকে। আসন্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও এই ইস্যুটি তোলার বিষয়টি জানানো হয়। অবশেষে অস্ত্র আইন কঠোর করতে নিজে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এতে করে যুক্তরাষ্ট্র এখন থেকে আগ্রাস্ত ক্রেতারা বাধ্য থাকবেন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে। মঙ্গলবার হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সাথে নিয়ে এই ঘোষণা দেওয়ার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। চোখে পানি ফেলে তিনি এই সময় স্মরণ করেন 2012 সালে সান্ডি হুক প্রাইমারি স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত 20 শিশুকে। উপস্থিত ছিলেন এই ঘটনায় নিহত শিশুদের পরিবারের সদস্যরা। বারাক ওবামা তার বক্তব্যে বলেন, এই হামলার ঘটনা তাকে মানসিক যন্ত্রণায় ফেলেছে। এরপরই তিনি সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র আগ্নেয়াস্ত্র বেচাকেনা নিয়ন্ত্রণ করার।
তবে নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে বলে দাবি করে প্রথম থেকেই বিরোধী দল রিপাবলিকান এর বিরোধিতা করে আসছে। কংগ্রেসেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভেস্তে যায় ওবামার আগ্নেয়াস্ত্র কেনাবেচা নিয়ন্ত্রণ আইনের প্রস্তাব। এরপরই প্রেসিডেন্ট ওবামা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করলেন। ওবামার ভাষণের পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নেতা রিপাবলিকান পল রায়ান জানিয়েছেন এই পরিকল্পনা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করা হবে। বাহরাইনের দক্ষিণাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায় দেশটির শিয়া অধ্যুষিত সিট্টা এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীদের হাতে শিয়া নেতা শেখ নিমরের ছবি সংবলিত বিভিন্ন পোস্টার দেখা যায়। সম্প্রতি সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি সরকার প্রভাবশালী শিয়া নেতা শেখ নিমর আল নিমরের সহ 47 জনের শিরচ্ছেদে মৃত্যুদণ্ড কার্যকর করলে ইরানের সৌদি দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। পাশাপাশি বাহরাইনও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা নিজামীর আপিলের চূড়ান্ত রায় মৃত্যুদণ্ড বহাল। ৩টি অভিযোগে দেওয়া হলো সাজা। নিজামীর ফাঁসির রায় বহালের খবরে গণজাগরণ মঞ্চের উল্লাস, অন্য অপরাধীদের মতো রায় দ্রুত কার্যকরের দাবি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অন্তত ২০ আত্মঘাতী সদস্য সক্রিয়, তথ্য পুলিশের। গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচন কমিশন ও সরকার মিলে গণতন্ত্রকে হত্যা করেছে, অভিযোগ বেগম জিয়ার। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান। এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিএনপি জামাতের ষড়যন্ত্র আর চলতে দেওয়া যায় না, আওয়ামী লীগের জনসভায় নেতারা শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।